যেনারা বলেন 60-এর পরে আমাদের কিছু করার নেই, আমি সেই সব মানুষের জন্য এই ভিডিও উপহার দিচ্ছি। আমি দেখাবো আজকে 60-এর পরে কিভাবে বাঁচা যায় এবং কিছু মানুষকে দেখাবো যারা 60-এর পরে বিশাল বিশাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছে পাহাড়ে, সুদূর কলকাতা থেকে চলে এসেছে সিকিমের সুন্দর শহর নামচিতে এবং পুরো সিকিম ঘুরবেন, ওনাদের প্ল্যান আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমাদের দাদা ইয়ং ম্যান, এখন মাত্র 68 বছরে, যে 69 মা 70-এর কাছাকাছি পৌঁছে গিয়ে এই যে মনের স্পিড এবং মনের জোর, এটা সবার থাকে না। সবাই 60-এর পরে ভেঙে পড়েন যে আমরা কি করব। আমি এই যে গাড়ি দেখাচ্ছি, দেখুন তো, অনেক ইয়ং ছেলে এই গাড়ি নিয়ে আসতে ভয় পাবেন, কিন্তু 70 বছরের কাছাকাছি একজন বয়স্ক বলবো না ইয়ং বলবো? দাদা আপনার মুখটা দেখে একটু, আপনার বয়স কত হয়েছে? 62 প্লাস। আচ্ছা, ইনি এখন ক্যাপ্টেন। হ্যাঁ, আপনার? আমার 62। মা, তাহলে মোটামুটি আমার থেকে ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের গ্রুপের নাম হচ্ছে শেষের শুরু। আমাদের শেষের শুরু লিডার হচ্ছে আপনার শ্যামল ঘোষাল বাবু। আচ্ছা, আজ এনাদের কথা শুনবো এবং এনাদের বক্তব্যগুলো আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসটি ট্রাভেল নিউজের। গুড মর্নিং। আমি এখন আছি সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচি থেকে এই মন মাতানো দৃশ্য আমি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আর কোথাও নয়, আমি একদম রেস্টুরেন্টে বসে এই সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, একদিকে সান্ডুপসি, একদিকে নামচির কিছুটা শহর, আর একদিকে গ্রাম। আমি গ্রামটাও দেখাচ্ছি। দেখুন, ঠিক এই দিকটা হচ্ছে গ্রাম। সুন্দর সেই দৃশ্য আর কোথাও নয়, আমি রেস্টুরেন্টে বসেই এই সুন্দর দৃশ্য দেখাচ্ছি। আপনারা দেখুন, মন মাতানো সেই দৃশ্য আপনাদের সকালের মনটা ফুরফুরে করে দেবে। তাই এই মন মাতানো দৃশ্য আর কোথাও নয়, হোটেল সান্ডুপসি থেকে আমি দেখাচ্ছি। সুন্দর সেই দৃশ্য দেখুন। আমি এখানে চা খেতে খেতে আপনারা সুন্দর এই দৃশ্য দেখতে পাবেন। এই হোটেলে আপনাদের খুব বিরাট খরচ হবে না, মাত্র 1000 থেকে রুম পেয়ে যাবেন। যেনারা ভিউ রুমে থাকবেন 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি সুন্দর মন মাতানো দৃশ্য দেখার পর আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আপনারা ওনাদের মূল্যবান কথাগুলি শুনতে থাকুন। আমি এই সুন্দর রেস্টুরেন্টে বসে ওনাদের একটা ইন্টারভিউ নেব, আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। আপনারা কোথা থেকে এসেছেন এবং এই যে এই বয়সে এখনো ঘুরে বেড়াচ্ছেন, এটা কি ছোটবেলা থেকে না 60-এর পরে? আপনার নামটা বলুন, বয়সটা বলুন, এক এক করে বলুন, তাহলে সুবিধা হবে। আমার নাম হরিসাধন মিশ্র, আমি বরানগর থেকে আসছি। আমার বয়স এখন 69, মানে আমার ইয়ার অফ বার্থ হচ্ছে 1956, 1956 সাল আমার জন্মসাল। এবারে সত্যিকারের যদি ডেট বলা হয়, ডেট অফ বার্থ, সেটা 27 জুলাই 1956, কিন্তু অফিসিয়ালি সেটা ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, সেটা অন্য ব্যাপার।
এবং সেটাই আমার রাইডিং প্রথম। এই যে যেটা জিজ্ঞেস করলেন দাদা যে ছোটবেলা থেকেই ছিল কিনা, হ্যাঁ ছোটবেলা থেকেই মোটর সাইকেলের উপরে একটা মোহ যদি বলা যায় সেটা ছিল। তারপরে আমি সার্ভিস যখন করলাম পেলাম, তারপরে তখন মাইনে অনেক কম ছিল, স্কুলেই জয়েন করেছিল। সে টাকা পয়সা সঞ্চয় করে 1985 সালে আমার রাজদূত বাইক কিনেছি। রাজদূত 175 সিসি, এই সব শুদ্ধ 15,000 টাকার মধ্যে সেটা হয়েছিল 1985-এ। হ্যাঁ মানে তখন আমার 29 বছর মতো বয়স। এটা প্রথম আমার বাইক। এরপরে সেই বাইক বেশি দিন চালানোর সুযোগ হয়নি, চাকরি সূত্রে দূরে চলে আসা হয়, যেখানে বাইকটা খুব একটা ইউজ করা হয় না। আবার কলকাতায় 86-এ আমি আসি, ওখানে 2009 সালে হন্ডা সাইন 125 সিসি এই বাইকটা কেনা হয়, যেখানে আমি ভাড়া বাড়িতে থাকতাম, ওখান থেকে স্কুলে যাওয়া আসা। পরবর্তীকালে 2023 সালের নভেম্বর মাসে ক্লাসিক 350 কেনা, এটা বিশেষ করে আমার মেয়ের তাগিদে আছে। ও বলে যে ওই ছোট বাইক হবে না, একটা বড় বাইক কিনতে হবে, গ্রুপের সঙ্গে যেতে হবে। এরপরে কলকাতার জিএইচকে গিয়ার হেড কলকাতা, ওই গ্রুপের সঙ্গে কিছু রাইড করা হয়েছে। পরবর্তীকালে আমরা যাযাবর গ্রুপে জয়েন করি। ওই যে আমার এখন যেটা টি-শার্টটা পরা আছে আমরা যাযাবর, সেইখানে পরিচয় হয়। আমার পাশে বসে আছেন যারা দুজন সামনে এবং পাশে। আচ্ছা, আমি সৌরেন চ্যাটার্জি, আমি থাকছি হাওড়া সাঁতরাগাছিতে। আমি তো বাইক চালাচ্ছি ধরুন 1983 সাল, কিন্তু সেটা আমার সীমাবদ্ধ ছিল লোকাল এরিয়া। বাইক নিয়ে লম্বা রাইডে যাব এই স্বপ্নটা আমার ছিল না শুরুতে, আর ভাবিও নি। এই ভাবনাটা শুরু হলো আমার ধরুন এটা 2025, তো ওই 2021-22 সালে আমার আরো 2-3 জন বন্ধু আছে যাদের আমারই বয়সী এবং তারা বুলেট নিয়ে যাতায়াত করে। তখন আমি ভাবলাম আমিও পারবো। তখন আমি একটা 350 সিসির গাড়ি কিনলাম, হন্ডা হাইনেক্স নিয়ে, সেইটা নিয়ে যাওয়া শুরু। ফার্স্ট আলাপ এনার সঙ্গে গ্রুপে। আমি কোথাও গিয়েছিলাম কুচবিহার, আমাদের গুরুদেব, হ্যাঁ ওনার সঙ্গে আলাপ। আমরা পুরুলিয়াতে গেলাম দোলেতে, তারপরে আলাপ হলো ওনার সঙ্গে। মানে আমাকে বলা হলো আমাদের গ্রুপ থেকে, যেরকম একজন গড়িয়া থেকে ভদ্রলোক যাবেন রাইড করবেন, তা উনি বলছিলেন যে আমাদের কন্টেম্পোরারি কেউ আছেন কিনা, তো আপনার নাম্বার আর হরিদার নাম্বার দিয়েছি, উনি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবেন। তারপর শ্যামলদা আমাদের সঙ্গে কথা বলেন। তো তারপরে আমরা যাযাবরে যাতায়াত করতে করতে আমাদের 3 জনের একটা বন্ডিং তৈরি হয়ে যায়, এবং সেই বন্ডিংটার পর মোটামুটি আমাদের সমস্ত কিছু ডিসিশন মেকার শ্যামল ঘোষাল, মানে আপনার পাশে যিনি বসে আছেন, উনি সিদ্ধান্ত নেন, উনি পরিচয় সমস্ত কিছু করেন, বাকিটা এবার উনি করছেন। আমি থাকি গড়িয়া। তো বললেন যে ছোটবেলা থেকে বাইক রাইড সঙ্গে যুক্ত করলে, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বাইক রাইডের সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলাম। বাইক রাইডটা রাইড যেটা বলতে বোঝায় আর কি, সেটা একদম মানে শেষের দিকে। যাই হোক, আমি 1986 সালে অ্যাপ্রেন্টিস হয়ে রেলে ঢুকেছিলাম। 1 বছরের 230 টাকা করে অ্যাপ্রেন্টিসশিপ পেতাম। তো 1 বছরে 150 টাকা করে জমিয়ে 1685 টাকা দিয়ে প্রথম একটা সিলভার প্লাস বলে একটা বাইক কিনে চালানো শুরু করলাম। মানে ওটা ঘুরতাম আর কি, ঘুরতাম মানে কি যেখানে এখানে মানে রাইড সেই অর্থে করতাম। আমার অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার ছিল ট্রেকিং। আমি 88 সালে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং থেকে বেসিক কোর্স করেছিলাম, 2টো পিক ক্লাইম্ব করেছি, ভাগীরথী 2 ক্লাইম্ব করেছিলাম, থেলুকোটেশ্বর বলে একটা গাড়োয়ালে করেছি। ট্রেকিং প্রচুর ট্রেকিং করেছি, ন্যাশনাল ট্রেক করেছি, মিসেসকে নিয়ে করেছি, ন্যাশনাল ট্রেক করেছি 3টে অ্যাকচুয়ালি। ওইটাই আমার শেষ, তারপরে ট্রেকিং ছেড়ে দিলাম। মানে ট্রেকিং করতে গেলে যে ফিজিক্যাল ফিটনেস দরকার ছিল সেইটা আমার আস্তে আস্তে কমে গেল। মানে কি, এটা কমে যাওয়ার পেছনে ওয়েটটার থেকে বড় কথা হচ্ছে আমি এমন একটা সার্ভিসে ঢুকলাম
যেখানে হচ্ছে কি টাইম বলে কিছু থাকতো না, সিস্টেম বলে কিছু থাকতো না, ঘুম প্রপার টাইমে খাওয়া, ঘুম, এই বেটাই জীবন থেকে চলে গেল। 24 ঘন্টার চাকরি মানে 24 ঘন্টায়। তো এই করতে করতে শরীর দেখলাম যে আর ট্রেকিং এর উপযুক্ত হয়ে যাচ্ছে। তখন বেশ কিছু বছর পরে তখন দেখলাম যে চাকরি করে অত আর এ করা যাবে না, চাকরি শেষ হলে মন ঘুরে, মানে একদম পেট ভরে শুধু ঘুরবো আর এ করবো। কারণ একদিন ছুটি চাইতে, ছুটি পেতে গেলে যে কি ঝামেলা হতো বলে কল্পনা করা যাবে। তারপরে আমি অ্যাকচুয়ালি বাইক অনেক কিনে পরবর্তী সব পাল্টে হাইনেস, হোন্ডা হাইনেস কিনে হোন্ডা হাইনেস গ্রুপের সঙ্গে বেশ কিছু রাইড করেছিল আমাদের সঙ্গে, কিন্তু ওদের গ্রুপের সঙ্গে আমার ঠিক ম্যাচ করলো না। মানে অ্যাকচুয়ালি রাইড ব্যাপারটা আমাদের কাছে যে থিওরি, অন্যদের কাছে অন্য থিওরি। অন্যদের কাছে থিওরি হচ্ছে মানে যাবো, এই যে আজকে ওনারা যেটা করলেন এখান থেকে মায়াপুর যাবো, আমরা কি হলে করবো এটা এনজয় করতে। রাইড মানে শুধু গিয়ে পৌঁছানো, মানসিকতার এক একজন এক এক রকম হতে পারে। তারপরে আমি অ্যাকচুয়ালি আমার ছেলেও বাইক রাইড করে আমার সঙ্গে, টুকটাক যেতাম পুরুলিয়া এরকম করার পরে এবার আমরা যে যাবার বলে একটা ফেসবুক থেকে একদিন দেখে যোগাযোগ হলো ওর সঙ্গে। প্রথম ওদের সঙ্গে গেলাম কোলাঘাট, মানে নর্থ বেঙ্গল। ওইখানে অ্যাকচুয়ালি আমাদের 3 জনের মানে আলাপ হলো। ওইখানে আমাদের রাতারাতি একটা তৈরি হয়ে গেল, গ্রুপ তৈরি হয়ে গেল, সিনিয়র সিটিজেন ইন অ্যাকশন, মানে সবসময় অ্যাকশনে থাকতে হবে কোনো এখানে। সেই থেকে শুরু চলছে। তবে আমাদের অ্যাকচুয়ালি রাইডটা মানে শুধু রাইড করা, মানে বাইক চালিয়ে পৌঁছানোটা আমাদের অ্যাকচুয়ালি কোনো টার্গেট না। আমরা যেরকম বেশ কিছু মেদিনীপুর ছোট্ট জায়গা, হয়তো অনামি জায়গা জানি আমরা এক্সপ্লোর করতে বেরোচ্ছি। এবং প্রত্যেক সপ্তাহে আমরা বেরোই, রবিবার করে একদিন নাইট স্টে করে ঘুরে আবার চলে আসে। এরকম অনেক এরকম জায়গা আছে যেগুলো আনএক্সপ্লোর্ড, মানে লোকের কম জানা জায়গা। মায়াপুর এত প্রচার, সবাই যায়, কিন্তু মায়াপুর থেকে দেখা যাবে এত 16 কিলোমিটার কি 15 কিলোমিটার দূরে এত সুন্দর জায়গা আছে যে কল্পনা করা যায়, কিন্তু সেটা আনএক্সপ্লোর্ড নামে পরিচিতি। আপনি কথা প্রসঙ্গে কালকে একবার বললেন দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা সুন্দর দারুণ জায়গা রয়েছে, কিন্তু আনএক্সপ্লোর্ড হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। এগুলো তো দুর্ভাগ্য। যাই হোক, এবার আমরা এইরকম ট্যুরে আর কি করতে পেরেছি যে আমরা ঘুরবো, আনন্দ করবো, দেখবো, পৌঁছতেই হবে ওখানে, সেটাও টার্গেট নয়। আবার এ হলো যে লেথার্জেটিক বা কোনো টার্গেট না থাকলে হয় না, যেটা বলে না যে সামনে একটা গাজর না চলানো থাকলে ভালুক দৌড়ান না, তাই সেরকম আমাদের 3 জনের মধ্যে যিনি আছেন উনি আবার একটু সুখী টাইপের। কিছুক্ষণ হয়ে যায়, চলো না সন্ধ্যাবেলা আমরা ঘরে ফিরে যাই, হোটেলে ফিরে যাই। তো সেইগুলো কিন্তু টার্গেট করা আছে না, এইগুলো দেখবো। কালকে আমরা ফেরার সময় যেরকম এইটা আমরা লাস্টে ঢুকলাম, কালকে যেভাবে পাঠিয়েছিলাম আপনাদের জায়গাগুলো দেখে কি মনে হলো? আমরা জায়গাগুলো ভালোই টাইটানিক পয়েন্ট, তারপরে মনস্ট্রিগুলো, মনস্ট্রি এবং গোবিন্দ আছে। চিমচের আমরা ওখানে দাঁড়িয়ে বড় ব্যাপারটা জানলাম, ওখানে চা খেলাম একজনে। চিমচেটা অ্যাকচুয়ালি শুনলাম যে ওখানে একটা ট্রেকিং মাউন্টেন ইনস্টিটিউট করেছে, সেইখান থেকে বিভিন্ন রকম ট্রেকিং বা মাউন্টেনিং এর ট্রেনিং হয়, প্যারাগ্লাইডিং হয় 2 কিলোমিটার দূরে ছিল। 2 কিলোমিটার। দোকানদার বললো যে এমন গিয়ে আপনি কিছু পাবেন, ইনস্টিটিউটটা দেখতে পারবেন। সময়টা তো কম ছিল। অ্যাকচুয়ালি আমরা যে ট্রিপে গেছিলাম যদি ঠিকঠাক দেখতে হয় তাহলে 2 দিন লাগা উচিত। তাও আপনি তো 2 দিন লাগবে, কারণ আমি তো দেখাটা এক একদিনের একটা হচ্ছে কিছু। আমি একটা জায়গায় পর্যন্ত আছে পৌঁছে গেলাম, ঠিক আছে চলো। তার না করে যদি একটু যেরকম কালকে আমরা রোলং মসজিদে যে পরের মসজিদে যখন ঘুরে দেখে আমরা চলে আসছি, মানে কিন্তু মনটা খচখচ করছে যে এখানে একটা মিউজিয়াম আছে, শুনেছি পুরোনো পুঁথিপত্র আছে এই সমস্ত, কিন্তু ওটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চলেও আসছি না। মানে এতটা এসছি যখন না দেখে যাও বলে ঘুরপাক খেতে একটি ড্রাইভার, মানে ড্রাইভার না, মানে একটা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছিল, তাকে বললাম যে ব্যাপার আমরা এখানে এসেছি কিন্তু আমরা এরকম কোনো মিউজিয়ামে ঢুকতে পারছি না, বা এটা কিভাবে হবে, কোনো লোকজন নেই।
তো বললো ঠিক আছে আসুন, আমি কারা কি খুলে আপনাকে দেখাবে, দেখে দিচ্ছি। তো সেই দেখানোর পরে আমরা ঢুকলাম, মিউজিয়ামটা দেখলাম, যে পুরনো সব তখনকার জিনিসপত্র রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে বিভিন্ন। এই দেখার ব্যাপারটা হচ্ছে এক একজনের এক এক রকম ভিউজ থাকে, তো একজনের জায়গায় অনেকে দুদিনও লাগতে পারে। এই আমি তো এনজয় করতে এসেছি, আমি তো পৌঁছতে আসছি। হ্যাঁ, যে আমি রাস্তায় ঘুরবো, কেন অনেকে দেখেছি খালি রাস্তায় ঘুরছি। এই যে কালকে যে ওনারা আজকে গেলেন, ওনারা কি সত্যিকারের কিছু দেখেছেন? কিচ্ছুই দেখতে পারেন, খালি রাস্তায় ঘুরেছে। হ্যাঁ, ওই একটা টার্গেটে পৌঁছে বেরিয়ে যাবে, ছবি তুলে যে ভাই এসে ওই বলবে যে আমি এই জায়গায় গিয়েছি, মানে এই পেলিং গিয়েছি, রাবাংলা গিয়েছি, এই যে বলা, মানে এছাড়া যে ঘোরার যে মানসিকতা, সেটা ঘুরতে হলে তার সংস্কৃতির সঙ্গে মিশতে হবে, ঘুরতে হলে সেটা হবে না। কেন আপনি যখনই যেমন নামচিতে অনেকে আসেন, হোটেল অনেকেই চারধাম দেখে বেরিয়ে, যে নামচিত পায়ে হেঁটে তো ঘুরুন একটুখানি, আপনারা তো পুরো তো ঘুরতে পারেন, একটু বলুন তো নামচি কেমন সুন্দর শান্ত পরিবেশ, এবং একবারে একবারে গ্রাম, কিন্তু এখানে মানুষকে রাখে না। আর কারণ হচ্ছে এটা কষ্টি শহর বলে এটাকে রাখে না। কিন্তু এখান থেকে ঘুরলে এটা আমরা সারা দিন রাত ঘুরে এখানে পৌঁছাবে। আর আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো, 2 ঘন্টার মধ্যে আপনারা চলে যাবেন, যে আরামে দেখে বিশ্রাম নিতে পারবেন। এই যে জায়গাটা না জানার জন্য, জানাবো মানে কি, আমরা যারা হোটেল মালিক রয়েছি আমাদের হাতে কিচ্ছু থাকে না। যারা এজেন্ট, মানে ওনার দিকে যারা পাঠিয়েছে তাদের কাছে সব, মানে দালালরা সমস্ত কিছু, কোথায় মাইন্ড সেট আপ করবে, মানে কোথায় ওনাদের সুবিধা হবে, দুটো পয়সা ওনাদের থাকবে। এমন অবস্থা হয়েছে 2200 টাকা করে এক একজনের নিয়েছে খাওয়া দাওয়া নিয়ে, এক হোটেল মানে আমাকে দিয়েছে 1200 টাকা, কখনো বা 1000 টাকা, 1200 টাকা ওরা বসে বসে খেয়ে নিচ্ছে। এবারে ওরা কোনোদিন চাইবে না যে আপনি একটা ভালো জায়গায় থাকবেন। এবার যে 2200 টাকা দিয়ে রইলো মানে খাওয়া দাওয়া নিয়ে, সে তো চিন্তা ভাবনা করবে যে আমি সেইভাবে রুমটা পাবো, সেইভাবে এ পাবো, কিন্তু আমি 1000-1200 টাকা দিয়ে খাওয়া দিয়ে রুম দিয়ে আমি কোথা থেকে ইয়ে করবো? এই যে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না, যার জন্য এই প্রবলেমগুলো হয়। তাতে হোটেল মালিকের দুর্নাম হচ্ছে, এর দুর্নাম হচ্ছে এজেন্টদের, তারা সারা বছর করে খাচ্ছে, তাদের কোনো হেডেক নেই, তারা করে খাচ্ছে। আসলে যারা বেড়াতে আসে তারা জানে যে আমরা এইটা খরচ করলাম, হ্যাঁ কে খেলা সেটা নয়, কিন্তু হোটেলে এই রুমটা ঠিক নয়। যাই হোক, এটা ভালো লাগলো আপনার এখানে। বেশ, যখন হোটেলে আমরা অনেক ভালো ভালো হোটেলে ছিলাম বা থাকি, আলাপ হোটেলেও থাকি, হোমলি ব্যাপারটা কিন্তু একটা আলাদা জিনিস, একটা বেশ আন্তরিকতা বলে না, বাড়িতে কেউ আত্মীয় আসলো বা পরিচিত লোক আসলে আন্তরিকের সঙ্গে যদি 1-2 রসগোল্লা ছোট ছোট দেওয়া হয়, সেটা যে আন্তরিক ভাবে দিলে অনেক বেশি টেস্ট হয়। আর বড় লোক যেরকম এত মিষ্টি দিল কিন্তু কোনো আন্তরিকতাটা আপনাদের ব্যাপারটা হচ্ছে, আমি আমার এখানে আমি যে এসেছি অবশ্য সময় আমার নামটা বলা হয় না, আমার নাম সনাতন। আমার বয়স হচ্ছে 67, মানে আমি জানুয়ারিতে 68-এ করে যাবো, কিন্তু আমি এখন পাহাড়ে 14 কিলোমিটার হেঁটে চলে যাই, হেঁটে চলে আসি। এখনো মানে সুগার প্রেশার কিচ্ছু নেই। আমার মিসেস আমার থেকে ছোট, 11 বছর ছোট, কিন্তু আমার মিসেস অনেক কিছু রোগ ধরে নিয়েছে, ওনাকে ওষুধের মধ্যে থাকতে হয়, কিন্তু আমি এখনো পাহাড়ে 14 কিলোমিটার হেঁটে চলে যাব, হেঁটে চলে আসবো, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে কলকাতা ছেড়ে আসছি আমার ওই ব্যবসার জন্য, আমি আসছি এখানে অবশ্য সময়, হ্যাঁ শান্তির জন্য অবশ্য সময়। কেন কলকাতা আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমার 14 লাখ টাকার গাড়ি, মানে এখন যেটা 30 লাখ টাকা দাম, রোড থেকে তুলে নিই। আমি নিজের বাড়ি করব, মানে বাড়ি করবো না, দোকানটা 1 তলা ছিল সেটা 2 তলা করবো, পার্টি থেকে বাধা দেওয়া যে করতে দেবো না, সেখানে আমি প্রতিবাদ করছিলাম যদি আপনাদের ক্ষমতা থাকে আমার আটকে দিন। আটকাতে পারলো না, কিন্তু ওই যে যেখান থেকে আমার 14 লাখ টাকা, সেই ঘৃণা এবং পারিবারিক কিছু এর মধ্যে আমি কলকাতা ছেড়ে চলে
এখানে আরামে আছি, শান্তি। মানে এখানে যখন শুরুতে এলেন, শুরুতে এসে কি করলেন? শুরুতে আমি বেড়াতে, আমার নেশাই হচ্ছে বেড়ানো। বেড়াতে বেড়াতে এই জায়গাতে আসছি, মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই জায়গাটা আসছি, ভালো লাগলো। হোটেল মালিক আমাকে বলছে কেমন লাগলো, মানে ওদের ভাষা বললো কেমন লাগছে, বলে দারুণ লাগছে। আমিও তখন একটু শিখে নিই। बोले अब इधर रहेगा? मैं हाँ, लेकिन रहेगा क्या करेगा? बोले मेरा बहन का एक दुकान है, शोरूम, वो शोरूम এইটা হ্যাঁ, এটা হচ্ছে ওই মার্কেটে ছিল। আচ্ছা, শোরুম আমার বোন তো বিদেশে চলে গেছে, আপনি এটা করুন। দেখলাম যে শোরুমটা বেশ সাজানো বিভিন্ন খরচা হয়েছে। কি দিতে হবে না, আপনাকে কিন্তু 2 লাখ, মানে 5 লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু 2 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে এবং 6,000 টাকা মাসে, মানে ওটার ভাড়া 6,000 টাকা না, মিনিমাম ওই ভাড়াটা 10,000 টাকা। কিন্তু তার জানি না কেন ভালো লাগলো আমাকে 6,000 টাকা দিতে। সেই 6,000 টাকা ওখানে কাপড় দোকান করবো। কাপড় দোকান করে এই হোটেলটা অনেক পরে নিয়েছি, মানে 4 বছর পরে হোটেলটা নিলাম। আপনার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তাদের মতো জীবন যাপন করছে। একটা ছেলে একটা মেয়ে, জামাই ইঞ্জিনিয়ার, আর ছেলে হচ্ছে আমার ওই বাবা থাকলে যা করে, এখানে 15 দিন, ওখানে 1 মাস, এইভাবে ওই করে খাচ্ছি। ওই কলকাতা থাকে, কখনো দিল্লি, কখনো মুম্বাই, কোনো ইয়ে নেই, কখনো কাশ্মীর। মানে সে নিজে কিছু করে না, আপনি ওই করে, আমি তাকে বলে দিয়েছি তোমারটা তুমি করে খাও, আমি যেটা রেখে যাবো ওটা তো মানে রেখেই যাবো, কিন্তু তোমাকে এখন আমরা ইয়ে করবো না। তো ওনার মিসেসকে কিছু হাত খরচা দিই, মানে সংসারটা চালায়। ওনার মেয়ে আছে, ওটা চালায়, আর ছেলে সেই ওই ঘুরে বেড়াচ্ছে। আর মেয়ে বিয়ে দিয়ে মেয়ে জামাই ইঞ্জিনিয়ার, মেয়ের কোনো টেনশন নেই। জামাই বাড়ি হচ্ছে বালুঘাট, আর মেয়ে থাকে কলকাতায়, আমারও বাড়িতে থাকে, কিন্তু ফ্ল্যাটে তাদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে ওরা যোগাযোগ করে বা আসে। হ্যাঁ, বাস করে একবার দুবার করে আসতে পারে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, এবার আমরা যাই, আমাদের হ্যাঁ ঠিক আছে, আপনারা আসুন, আবার চলে আসুন। আমি ভালো করে ছবিগুলো দেখে দিই, কেন আপনাদের আমাদের দাদা হচ্ছে সব থেকে বয়স্ক, না সবথেকে ইয়ংগেস্ট, মানে সব থেকে ইয়ং। এবং যে গাড়িটা আমি দেখাতাম, সেই গাড়িটাও বিরাট, মানে এমনি ইয়ং ছেলেরাও ভয় পাবে সেই গাড়ি চালাতে। হ্যাঁ, অবলীলা সেটা নিয়ে পাহাড়ে ঘুরছে, তিনি একটু সুখী মানুষ, মানে কিন্তু চলছি মানুষ। হ্যাঁ চলছে, বলার স্কোপ এনাদের বেশি, কাজটা এনাদের মতোই করি, এনাদের থেকে পুরো বেশি করে ফেলছি, মানে টেনে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু বল শুনি আর ইনি হচ্ছেন ক্যাপ্টেন লিডার অফ দ্য গ্রুপ, লিডার অফ দ্য গ্রুপ। একজন তো না করলে মানে গাইড করে। না, উনি অনেক মেটিকুলাস, উনি অনেক চিন্তা ভাবনা করেন। মানে উনি এই কাজটা যে করছেন, আমরা কেন ওনার উপর ভরসা করে নিশ্চিন্তে থাকতে পারি, কারণ জানি শ্যামলদা যখন ব্যাপারটা প্ল্যানিং করছে, কোথাও না কোথাও ঠিকঠাক সবকিছু হবে, যেটা আমরা কোনোদিনই চিন্তা করে করতে পারবো না। উনি আমাকে যেরকম বলেন যে আপনি এই কাজটা করুন, ওইটা দেখে দেখুন, আমার তাহলে আপনি কেন আছেন, আমি ওই সময়টা সিনেমা দেখবো। এই বাইক কেনা, জ্যাকেট কেনা, দারুণ দেখেছি আপনাদের ঘর থেকে, মানে আমরা বিছানা থেকে এদের কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এটা মানে জাস্ট আমাদের এক্সপেকটেশনের বাইরে। আজ সকালে সুন্দর ভিউ, মানে এত সুন্দর করে এখান থেকে দেখা, এখনো মোটামুটি ঢেকে দিয়েছে, কিন্তু কালকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, কিছু অংশ দেখা যায়। কালকে ক্রিস্টাল ক্লিয়ার ছিল না, কিছু বেশ কিছু অংশ এই দুটো দিন। এবং আপনাদের এখানকার আতিথেয়তা, আপনাদের ব্যবহার আমরা সাংঘাতিক ভাবে এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আমরা কলকাতায় গেলে বলবো নিশ্চয়ই যে ভাই গেলে ওইখানে নামচিয়া থাকি, সেনার কাছে থাকি। ধন্যবাদ। আরেকটা খবর জানি রাখি, আমি হয়তো খুব সম্ভব এপ্রিল মেতে ছেড়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি, যে এই বয়সে আর চালাবো না, কেন এই বয়সে পয়সা নিয়ে কি করবো, ভাবছি যে একদম একটা ছোটখাটো কিছু নিয়ে বসে যাবো, আর না হলে এখানে ফ্ল্যাট নিয়ে বসে যাবো। তাই
যেনারা আসেন রিটায়ার্ড হ্যাঁ তাদের আগে যদি আসে তাহলে আসি। এখানে যাওয়া হবে। ঠিক ঠিক আছে। আর ধন্যবাদ নমস্কার। ভালো থাকুন শুনলেন তো এনাদের কথা। আমি এখন দেখাবো নামচি থেকে আপনারা কি কি দেখবেন। এটা হচ্ছে সান্দুকসি মোনাস্ট্রি। সুন্দর এই মোনাস্ট্রি আপনারা দেখে নিন। মাত্র 10 কিলোমিটারের মধ্যে এই সুন্দর মোনাস্ট্রি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে দেখে নিন শহরের দৃশ্যটা, আপনাদের খুব ভালো লাগবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আর এখান থেকে দেখে নিন টিমিটি গার্ডেন। মাত্র 17 কিলোমিটারের মধ্যে এই সুন্দর টিমিটি গার্ডেন আপনাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে রবাংলা যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পাবেন, বা রবাংলা থেকে আসার সময় এই সুন্দর চা বাগানটি দেখে নিতে পারেন। সুন্দর লাগবে আপনাদের। দার্জিলিংয়ের চা বাগান আর এখানে চা বাগানের মধ্যে একটা ফারাকগাছি। আর এখান থেকেই আপনারা দেখে নিন রবাংলা বুদ্ধ পার্ক। মাত্র 26 কিলোমিটার, 1 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন রবাংলা বুদ্ধ পার্ক। সুন্দর সেই বুদ্ধ পার্ক আপনারা এখন দেখছেন। মন মাতানো দৃশ্য দেখার পর এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে চলে যান রালং মোনাস্ট্রি, যে মোনাস্ট্রিতে অনেকেই যাননি কিন্তু যান, খুব ভালো লাগবে। সুন্দর সেই মোনাস্ট্রি আপনাদের মন ভালো করে দেবে। তাই এই মোনাস্ট্রি দেখার পর আরও বেশ কিছু জায়গা দেখে নিন। আসার পথে এই সুন্দর এক পয়েন্ট, যেটা রবাংলা থেকে আসার পথেই পড়বে। সুন্দর একটি গ্রাম, আপনাদের খুব ভালো লাগবে। আর এসে দেখে নিন নামচির সুপার ফেসিলিটি হাসপাতাল, যেটা মনে হবে আপনারা মনে হয় 5 স্টার হোটেলে চলে আসছেন। ভিতরের কারুকার্য এবং দেখার মতো। আর এখান থেকে দেখে নিন নামচির একমাত্র ঝর্ণা, খোলাগাড়ি ঝর্ণা এবং খোলাগাড়ি গুহা। সুন্দর সেই ঝর্ণার পাশেই গুহাটি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আর এই তাতোপানি বলে এই জায়গাটি আপনারা দেখে নিতে পারেন। তাতোপানি সুন্দর লাগবে। এখানেও একটি সুন্দর গুহা আছে, আপনারা এই গুহাতেও ঘুরে নিতে পারেন। সুন্দর এই দৃশ্য দেখার পর আপনারা পেলিং ঘুরে আসতে পারেন, বা লেকশিপ আপনারা দেখে নিতে পারেন। সামনেই লেকশিপ, আপনারা লেকশিপটাও এখান থেকে দেখে নিতে পারেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। এবং আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখলেন, আপনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমি নামচির কয়েকটা অফবিট জায়গা দেখাচ্ছি। ঠিক বাইচুং স্টেডিয়ামের একটু উপরেই এই সুন্দর গির্জাটি দেখে নেবেন। এবং প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর এই গির্জা, মন ভালো করে দেবে আপনাদের। আমি সেই দৃশ্য দেখাচ্ছি, দেখুন। মন মাতানো এই দৃশ্য এখান থেকে দেখতে পারবেন। যদিও আজকে আকাশ মেঘলা, এখান থেকে ট্রেকিংও করা যায়। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচি থেকে অনেক কিছু দেখার আছে, যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড। এবং আমি হোটেল সান্দুকসির রুমগুলো দেখাচ্ছি। সুন্দর এই রুমগুলো মাত্র 1800 টাকার বিনিময়ে এই সুন্দর সুন্দর রুমগুলো আপনারা পেয়ে যাবেন। 1000 থেকে শুরু এবং 2000 টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন, যেগুলো অনেক রেট। কিন্তু সরাসরি মালিকের সঙ্গে কথা বললেই আপনাদের অনেক ডিসকাউন্ট হয়ে যাবে। তাই নিশ্চিন্তে মালিকের সঙ্গে যোগাযোগ করুন। আমি নম্বরটা লাস্টে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। মন মাতানো এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সেটা সকাল বা বিকেলে আপনারা মন ভরে দেখতে পারবেন, যদি আকাশ পরিষ্কার থাকে। আর আকাশ যদি পরিষ্কার না থাকে, কোথাও থেকে দেখতে পাবেন না। এখান থেকে দেখে নিন সুন্দর সেই চারধাম এবং রোজ গার্ডেন। আর এটা হচ্ছে সাই মন্দির আর হেলিপ্যাড। সুন্দর সেই হেলিপ্যাড, এখান থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আমি তো আগেই দেখালাম রবাংলা বুদ্ধ পার্ক, এবং এখান থেকেও আপনারা দেখে নেবেন টিমিটি গার্ডেন। সুন্দর সেই টিমিটি গার্ডেন আমি বারবার দেখাচ্ছি আপনাদের
হয়তো ভালো লাগতে পারে। আর এই হচ্ছে বিশ্বের সবথেকে বড় মূর্তি সান্ডুকশি, 135 ফিট এই মূর্তি, আপনারা দেখে নিন। আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক, সুন্দর সেই সেন্ট্রাল পার্কে বসার জায়গা আছে, আপনারা বসুন। এবং এর পাশেই আছে হনুমান মন্দির। এই হনুমান মন্দির দেখার পর আপনারা রাত্রে বিভিন্ন সিনারি দেখতে পাবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। নমস্কার বন্ধু, আবার দেখা হবে।